সুমন, আপনাকে জিজ্ঞাসা করি এই প্রশ্নটা, যে কিছু মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন, কিন্তু এই ভোটারদের দ্বারা যে সরকার গঠিত হবে তার বৈধতা নিয়ে আপনার কি ভাবনা? প্রাথমিকভাবে আপনি যেটা বললেন সেটাকে আগে একটু জাস্ট আমি সাপ্লিমেন্ট করি। সেটা হচ্ছে যে এই একই বিধানসভার ক্ষেত্রে একমাত্র আপনি কি করে জানবেন শর্মিষ্ঠার এপিক নাম্বার কিংবা আমার এপিক নাম্বার জানার তো কথা নয়। সুতরাং ভোটার তালিকা যার কাছে থাকছে সেই ভোটার তালিকা দেখে হিসাব করে করে আমি এই নামগুলোকে বাদ দেব, সেই হিসাবেই ফর্ম 7 জমা হচ্ছে। সেই নিয়মটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে প্রাথমিকভাবে এটা করা হয়েছে। বিহারেও কিন্তু এটা ছিল না। বিহারের ক্ষেত্রে বলা হয়েছিল, বিহারে যেহেতু অন্যান্য দলগুলোর বিএলএ কম ছিল, তারা কি করেছিল, তাদের নিজস্ব বিএলএ দেখিয়ে দিয়েছিল, দিয়ে বলেছিল এই তো প্রচুর ফর্ম 7 জমা পড়েছে। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু এক একটা বিজেপির বিএলএ কম, সেই জন্য তারা কি করেছিল, তারা যে কোনো বিধানসভার থেকে যে কেউ এটা কমপ্লেন করতে পারবেন এই আইনটাকে লাগু করেছিল। নিজের মতো করে এই আইনগুলোকে ওরা তৈরি করে নেয়। এবার আসি আপনার প্রশ্নে, বৈধতার প্রশ্ন। বৈধ আসলে এই মানে আবার সেই একই কথায় ফিরে যেতে হয় যে সাংবিধানিকভাবে এসআইআর প্রক্রিয়াটার কে নির্দেশ দিয়েছেন, এটাই তো বৈধ নয়। এই এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশনকে যখন জিজ্ঞেস করা হয় আপনি এটা 2002 সালে কি, তা প্রথমে বলেছিল 2002 সালে নাকি একটা এসআইআর হয়েছে। অত্যন্ত মিথ্যা কথা বলেছিল, 2002 সালে এইরকম এসআইআর হয়নি। সেটা প্রমাণিত সত্য এবং তার তথ্য বাইরে আছে, পাবলিক ডোমেনে আছে, যে 2002 সালে যে এসআইআর যেটাকে এসআইআর বলা হয়েছে সেটার সঙ্গে আজকের এসআইআর এর আকাশ পাতাল তফাৎ। সুতরাং গোটা বিষয়টাই একেবারেই অবৈধ। আর সরকার কি গঠিত হবে আমার জানা নেই, কিন্তু সরকার গঠনে যে এই 20 লক্ষ মানুষের নাম বাদ যাওয়া শেষ অবধি সেটা যে প্রভাব বিস্তার করবে সেটা নিশ্চিন্তে বলে দেওয়া যায়, সেটা এক্ষুনি বলে দেওয়া যায়। এবং সেটা সেই ক্যালকুলেশনটা হিসাব করেই, সেই অঙ্কটা করেই কিন্তু নির্বাচন কমিশন এই গোটা কাজটা করে যাচ্ছে। এবং আমি জানি না, মানে উচিত ছিল হচ্ছে সমস্ত রাজনৈতিক দল একজোটে এই এসআইআর এর বিরোধিতা করা, সারা দেশ জুড়ে এই এসআইআর এর বিরোধিতা করা। এই শর্মিষ্ঠা দিয়েও বলছিলেন এবং আবিদবাবুও বলছিলেন যে এই যে মহারাষ্ট্র, হরিয়ানা, কর্ণাটকে যে প্রক্রিয়াতে ওরা চুরি করেছে, এই এসআইআর প্রক্রিয়াটা হচ্ছে সেটারই বৈধতা দেওয়ার একটা চেষ্টা ছাড়া আর কিচ্ছু নয়। এবং এই এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে যে সরকার গঠিত হবে, আমি জানি না, মানে যদি ক্ষমতা বদল হয়ে যায়, মানে আসলে ন্যারেটিভটা বাইরে সেট করা হয়ে গেছে। বৈধতা নিয়ে প্রশ্ন থেকেই যাবে, সেই বৈধতাটা শুনবেটা কে, সেই প্রশ্নটা শুনবেটা কে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। সেই প্রশ্নটা করার মতো আর লোকজন পাওয়া যাবে, শোনার লোক সবসময় পাওয়া যায়। আমাদের অনেকে কটা লোক শোনে, শোনার লোক সবসময় পাওয়া যায়, কিন্তু সবসময় শুনবে, চেঁচাবে। আমি বলছি আজকে আমি একটা উদাহরণ দিই, শুধু একটা উদাহরণ। সুমন, আমি আমাদের গণতন্ত্রের মূল প্রহরী। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই বলছি, স্বীকার করছি। আমি একটা কথা আমাদের গণতন্ত্রের মূল প্রহরী হাইকোর্ট, সুপ্রিম কোর্ট নয়, মিডিয়া নয়, আমাদের মানুষ হচ্ছে সাধারণ মানুষ। ঠিক কোথাও না কোথাও শুনছেন, কোথাও না কোথাও জবাব দেবেন। শুনুন, থ্যাংক ইউ। আমি একটা কথা অ্যাড আপ করি। মনে করুন আজ, হ্যাঁ, সুপ্রিম কোর্টের অন্যতম একজন বিচারপতি উজ্জ্বল ভুইয়া আজকে একটা কথা বলেছেন যে মানুষকে ইউএপিএ তে আটকে রাখাটা ঠিক নয়। মানে আমি বলছি যে এই কথাগুলো আসলে বড় করে আসে না। আসলে আপনি বললেন বৈধ যদি না হয়, এই প্রশ্নটা, ওই কথাগুলো তখন আর চাপা পড়ে যাবে বড় প্রচারের। আমি যেটা শেষ করছি আপনার কাছে গিয়ে আর কি, যে এখনো পর্যন্ত তালিকা প্রকাশ হল না, জানি না আগামীকাল, আজকে রাতে যদি হয়, আমি চাইবো যে আগামীকাল আবার আমরা এই নিয়ে অনুষ্ঠান করি এবং কি দাঁড়ালো সেটা নিয়ে আলোচনা করি। আশা করি আপনার সাপোর্ট পাবো। আপনি বলুন আবিদ সাহেব, এই যে ভোটার তালিকার অনিশ্চয়তা, এটা আমাদের গণতন্ত্রকে কতখানি মানে বিপন্ন করে তুলছে, আমাদের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলছে, যেটা আপনি বারবার আগে বলেছেন, আমরাও বলেছি যে আমাদের দেশের নির্বাচন কমিশন, নির্বাচনী ব্যবস্থা সারা পৃথিবীর কাছে আদর্শ ছিল। একদম ঠিক। আমাদের ইলেকশন কমিশন
এবং যে নির্বাচনের যে এত বড় প্রক্রিয়া, যে প্রায় 100 কোটি কাছাকাছি ভোটার লোকসভা ইলেকশন যখন হয় একসাথে, এত বড় প্রসেস, এত লোক তার সঙ্গে জড়িত, এইটা গোটা পৃথিবীর কাছে একটা আদর্শ ছিল। এবং ভারতের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে অনেক দেশ রিকোয়েস্ট করেছে পারতে যে তাদের দেশের নির্বাচনটাকে একটু হেল্প করে দেওয়া তাদের, বা গাইড করে দেওয়া। এগুলো ঘটেছে। আগে যে আমরা ইলেকশন কমিশনে যখন কাজ করেছি, প্রায় 24-25টা তো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বলুন, সামারি রিভিশন বলুন, স্পেশাল রিভিশন বলুন, সব করেছি। আর সুমন বাবু ঠিকই বলেছেন, এসআইআর বলে কোনো কথা নেই, এটা আমরা চিরকালই বলে এসেছি। যাই হোক, এখন যে জায়গায় চলে এসছে সেই জায়গায় কিন্তু আমাদের ইলেকশন কমিশনের ওপরে তো বড় করে বিশাল বড় একটা কোয়েশ্চেন মার্ক আছে। কারণ এটাতে দেখুন, আমি বারবার বলেছি, রাজনৈতিক দল নিজের রাজনৈতিক ফায়দা লোটার জন্য অনেক কিছু কৌশল করে, সাম দাম ডানবেন, অনেক কিছু করে, এবং জনগণ ওটাকে জানে, বোঝে, সবই আছে। কিন্তু কনস্টিটিউশনাল অথরিটি যে ইলেকশন কমিশন ছিল, তারা কিন্তু আইন কানুন মেনে সবকিছু করতো এতদিন, এবং লাস্ট 2025 সালে অবধিও করেছে। 2025-এও একটা সামারি রিভিশন হয়েছে। কিন্তু এই এসআইআর এর একটা বিশাল বড় এজেন্ডা আছে, আমরা সবাই বুঝে গেছি। তাহলে এই ইলেকশনের বৈধতা কি হবে? এই প্রশ্ন এখন যারা এই ভোটার লিস্ট থেকে বাদ হয়ে গেলেন, কোনো ফল্ট, ওদের কোনো ফল্ট নেই, এবং সুপ্রিম কোর্টের কাছে এই বড় প্রশ্ন চিহ্ন থাকলো যে এই 18 লক্ষ হোক, 20 লক্ষ হোক, ইভেন 18,000ও যদি হয়, তাহলে এইদেরকে ডেমোক্রেটিক প্রসেস থেকে বাদ দিয়ে ভোট করা কতটা কনস্টিটিউশনালি কারেক্ট, বা মোরালি কারেক্ট, বা এথিক্যালি কারেক্ট? কনস্টিটিউশনালি কারেক্ট নয়, বাকি সব কথা তো পরে। এই উত্তর আবার অনারেবল সুপ্রিম কোর্টকে দিতে হবে, কারণ তারা দায়িত্ব নিয়েছেন যে আমরা এটা করব, জুডিশিয়াল অফিসার হোক, ট্রাইব্যুনাল হোক, এরা করবে। তাহলে 23 এপ্রিলের আগে কি সবকিছু নিষ্পত্তি হয়ে একদম ক্লিয়ার কাট হয়ে লোক বুঝে যাবে যে আমার সবকিছু ডিসাইড হয়ে গেছে, এরপরে আমাকে নতুন অ্যাভিনিউ দেখতে হবে? কিন্তু সেটা তো হচ্ছে না, হ্যাঙ্গিং অবস্থায় রেখে দেওয়া হচ্ছে। এই অবস্থায় ভোটার লিস্টটা, যেটা একটা ভোটের প্রথম কাগজ হচ্ছে ভোটার লিস্ট, বাকি নমিনেশন, রেজাল্ট, ইভিএম, এগুলো তো পরে। ভোটার লিস্টটাই বৈধ নয়, বা ভোটার লিস্টটাই কমপ্লিট নয়, বা ইনকমপ্লিট, সেই ইনকমপ্লিট ভোটার লিস্টকে নিয়ে আমরা বুথে পাঠাবো। এখন যেটা আমি খবর পেয়েছি, যে এবার ভেতরের খবর বলি, অনেক জুডিশিয়াল অফিসার আমার খুব পরিচিত, খুবই ঘনিষ্ঠতা আছে, তাদের সঙ্গে এই 2-4 দিন, ঈদের দিন কথা হয়েছে, আরো 2 দিন আগে কথা হয়েছে। তারা ট্রেমেন্ডাস প্যানিকে আছে, যে লিস্টটা বেরোলে কি হবে। কারণ তারা তো জেলাতে, সাব ডিভিশনে, বিডিও অফিসে বসে কাজ করছে। ঠিক আছে, এই কাজটা এখনো কমপ্লিট হয়নি, এই কাজটা এখনো চলতে থাকবে। এটা তো পার্ট লিস্ট, যেটা বেরোবে আজকে রাত্রে বেরোক, কাল সকালে বেরোক, এটা পার্ট। তাহলে তাদেরকে তো এর পরেও কাজ করতে হবে। এটা কি হবে তাদের ওপরে? কি রকম মেন্টাল প্রেশার হোক বা অন্যান্য প্রেশার হোক, কিরকম আসবে সে বুঝতেই পারবে। কারণ এখন পলিটিক্যাল পার্টি কি করবে না করবে মানুষ ওরা ভুলে গেছে। মানুষ নিজের রাইটকে এস্টাবলিশ করার জন্য যা যা করণীয় সব করবে। তাহলে এবার ইলেকশন কমিশনকে তৈরি থাকতে হবে। আর বেশি কি বলা যাবে? 18 লক্ষ কম নয়, কিন্তু 18 লক্ষ ভোটার মানে বড় রকমের ল এন্ড অর্ডার প্রবলেম হতে পারে। অবভিয়াসলি, দেখুন, একটা মানুষের অধিকারকে যদি, এটা তো চিরকালই এটা গভর্নমেন্ট জানে না, বা ইলেকশন কমিশন জানে না, বা যারা বসে আছেন কাজ করছেন তারা এরকম কি যদি আশা করছেন যে যদি না হতো, তাহলে এই 2 দিন আগেও চিঠিটা দেওয়ার দরকার কি ছিল? যে দেয়ার মে বি ল এন্ড অর্ডার প্রবলেমস, ইউ আর রিকোয়েস্টেড টু রিমেইন ভিজিল, এইসব করার, তাহলে চিঠিটা প্রয়োজন ছিল না। 2 দিন আগে একটা চিঠি গেছে, কিন্তু সব জেলা শাসক এবং এসপিদের কাছে। তাহলে স্বাভাবিক একটা মানুষ, তার রাইটকে খর্ব করা হলো, তার ডেমোক্রেটিক রাইটকে তাকে শোনা হলো না, তার রাইটকে খর্ব যদি করা হয়, ওর কাছে কি উপায় থাকবে? তাহলে ওর উপায় এইটাই থাকবে যে অ্যাপেলেট অথরিটি এখনই ফর্ম করুন, সারা রাত কাজ করুন, আমার নিষ্পত্তি করুন।
এটা একটা পদ্ধতি। আর একটা হচ্ছে যে যারা তারপরেও যারা রিজেক্ট হবে তারা তো ঝুরি ঝুরি কেস, এবারে অ্যাপেলেট অথরিটির অ্যাপিলটা কোথায় হবে? হাইকোর্টে হবে। তাহলে হাইকোর্টে তো রিট পিটিশন ফাইল হতে হতে বুঝতে পারছেন কিরকম জায়গায় যাবে। তো এটা একটা বড় স্যুপ মানে মোটামুটি তৈরি করে ফেলেছি আমরা, ইলেকশন কমিশন করে ফেলেছে। হোয়াটস দ্য ওয়ে আউট এখন তো অ্যাটলিস্ট আমার এক্সপিরিয়েন্সের মধ্যে নেই, আমি বলতে পারবো না। আমি জাস্ট তাকিয়ে থাকি সবসময় সুপ্রিম কোর্টের দিকে।